যে তিনিই আসলে মুসলিম কমিউনিটির টোটাল নেতা, আর হিন্দু কমিউনিটিতেও একমাত্র শেরে বাংলাকেই মান্য করত। কেন তিনি রায়ট থামাবার চেষ্টা করলেন না? অন্তত 5,000 লোক একদিনে মারা গেছে। ব্রিটিশ ভারতে বাঙালিদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান এবং এই সময়টাকে স্বর্ণযুগ বলা হয়। একে ফজলুল হক শেরে বাংলার কথা বলছি, যে তার রাজনৈতিক যে ক্যারিয়ারের কথা বলছিলেন আপনি শুরুতে, যে তার সমসাময়িক যে রাজনীতিবিদ যারা ছিলেন তাদের সাথে তার সম্পর্ক কেমন ছিল এবং কারা সে সময় ছিল? শেরে বাংলার কিছু আগে চিত্তরঞ্জন দাস ছিলেন, তারপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন পপুলার লিডার ছিলেন ওই সময়ে। আমাদের সিলেটের পাল, বিপিনচন্দ্র পাল, এরা ছিলেন শেরে বাংলার থেকে কিছু বয়সে বড় এবং তার থেকে কিছু বয়সে ছোট, বলা যায় সমসাময়িক। তো তারা প্রত্যেকেই জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু শেরে বাংলা জনপ্রিয় ছিলেন, সেই সঙ্গে তার এমন কিছু বুদ্ধিমত্তা এবং কাজ ছিল, পরিশ্রম ছিল, যে তিনিই আসলে মুসলিম কমিউনিটির টোটাল নেতা, আর হিন্দু কমিউনিটিতেও একমাত্র শেরে বাংলাকেই মান্য করত, যে তিনি প্রধানমন্ত্রী হলে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের পক্ষেও তিনি কাজ করবেন, অন্যদের পক্ষেও করবেন। এই মনোভাবটা সোহরাওয়ার্দীর প্রতি একেবারেই ছিল না। এই পশ্চিমবাংলার বিশেষ করে আপার ক্লাস হিন্দু যারা ব্রাহ্মণ, তারা একেবারেই সোহরাওয়ার্দীকে সহ্য করতে পারতেন না। অনেক অ্যাবিউসিভ কথা, অর্থাৎ মানে তিরস্কারমূলক কথা তারা বলেন। এই যে গ্রেট ক্যালকাটা কিলিং বলে একটা বড় হত্যাকাণ্ড ঘটেছিল, হিন্দু মুসলিম অনেক মুসলিম পরিবার ধ্বংস হয়েছে, অনেক হিন্দু পরিবার ধ্বংস হয়েছে, অর্থাৎ যেটাকে বলে রায়ট। তো এটার জন্য হিন্দু কমিউনিটি সোহরাওয়ার্দীকে দায়িত্ব মানে দায়ী করেছে, যে সোহরাওয়ার্দী প্রাইম মিনিস্টার, পুলিশ ইত্যাদি তো সোহরাওয়ার্দীর আদেশে চলে, কেন তিনি রায়ট থামাবার চেষ্টা করলেন না? অন্তত 5,000 লোক একদিনে মারা গেছে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং। এবং স্যার এটা কিন্তু দেশভাগের ঠিক আগে, 47 দেশভাগের 1 বছর আগে, নাহলে কিন্তু ইতিহাসটা অন্যভাবে রচনা হতে পারতো। ওই অগাস্ট মাসে এটা হয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে। এই কল দিয়েছিলেন জিন্নাহ সাহেব, মানে প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। তো জিন্নাহ সাহেবের বক্তব্য ছিল ইংরেজ সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য, যাতে তারা আপোষ আলোচনায় এসে ক্ষমতা হস্তান্তর করে। অলরেডি ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছিল আরও কয়েক বছর আগেই, যে আমরা ভারতে আর শাসন কার্য চালাতে চাই না, আমরা ক্ষমতা হস্তান্তর করে যেতে চাই যারা এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করবেন, ক্ষমতায় আসবেন। তো ওই ডিক্লারেশনের পরে প্রতি বছর না প্রতি মাসে একবার আলোচনা করতেন জিন্নাহ সাহেবের সঙ্গে। এর কয়েকদিন পরেই আলোচনা করতেন জওহরলাল নেহরুর সাথে, ঘণ্টা 2 ঘণ্টা। এইসব আলোচনার বিষয়ই ছিল কিভাবে ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করবে। কখনো কখনো ইংরেজ সরকার এর পক্ষ থেকে, বড় লাট ছোট লাট বলে, এদের পক্ষ থেকে গান্ধীও কথা বলতেন এবং গান্ধীর সঙ্গেও ওরা কথা বলতেন, এই ব্রিটিশ গভর্নমেন্ট। তো গান্ধী তো প্রকৃতির দিক থেকে অন্যরকম। জিন্নাহ সাহেব বলি, জওহরলাল নেহরু বলি, তারা গণ আন্দোলন পছন্দ করতেন না, হল ঘরের ভিতরে হবে মানে রাজনীতি, এরকম ছিল, এবং ইংরেজি ভাষায় রাজনীতি, আরও কতগুলো সীমাবদ্ধতা। এই ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারাই তো কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে কি হিউম, ওই একটি কী নাম, একজন সিএসপি অফিসার ছিলেন ইংরেজ, তিনি উদ্যোগ নিয়ে এই কংগ্রেস প্রতিষ্ঠা করেন 18টা বছর। কাজেই স্বাধীনতার লক্ষ্য নিয়ে তখন ঘোষণা দিয়ে কাজ হতো না ওই সময়। তো শেরে বাংলার সঙ্গে যে কথাটা সেটা হলো যে একে ফায়াজুল হক রাজু, আপনার কাছে এবার আসি। আপনি বলছিলেন তার যে ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, শিক্ষা জীবন এবং কী কী করেছেন, কিন্তু তার সম্পর্কে অনেক গল্পও শোনা যায়, অনেক গল্প মিথের মতো পর্যায়ে চলে গিয়েছে। তো সেই সব বিষয়ে যদি একটু ধারণা দিতেন। আমি ঠিক তার আগে একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বা এখনকার যে নতুন প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই। শেরে বাংলা হচ্ছে, কে ফজলুল হক হচ্ছে সেরকম নেতা যিনি বাঙালিকে প্রথম রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন 1937 সালে প্রথম নির্বাচনে ব্রিটিশ ভারতে। তার আগে কিন্তু কোনো নির্বাচন হয়নি, কিন্তু 37 সালের আগেই 19-এর দশকের প্রথম দিকে, অর্থাৎ 1921 সাল থেকে শেরে বাংলা কয়েক বছরের জন্য আপনার শিক্ষামন্ত্রী ছিলেন, কিন্তু তখন সাধারণ নির্বাচনটি হয়নি। সাধারণ নির্বাচনটি হয় 1937 সালে।
এই সময় শেরেবাংলা প্রথম সমগ্র বাঙালির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটিশ ভারতে বাঙালিদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান এবং এই সময়টাকে স্বর্ণযুগ বলা হয়। 37 থেকে 43 সাল পর্যন্ত একটানা শেরেবাংলা 6 বছর অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন বা আনডিভাইডেড বেঙ্গলের প্রাইম মিনিস্টার ছিলেন, তখন প্রাইম মিনিস্টার বলা হতো। এবং সেই সরকারের কার্যক্রমের ভিতরে ছিল শিক্ষা বিস্তার প্রধানতম কাজ। শেরেবাংলা কেফুজুল হক চেয়েছিলেন যে গ্রামের খেটে খাওয়া একজন কৃষক, বিশেষ করে বাঙালি মুসলমান কৃষক, তার সন্তানরাও যেন লেখাপড়া করার জন্য পাঠশালায় বা স্কুলে যায়। তখন কিন্তু এলিমেন্টারি স্কুল বলা হতো, কয়েক শত এলিমেন্টারি স্কুল স্থাপন করা হয় সেই সময়, সেই সরকারের সময়। সারা বাংলায় অনেক স্কুল কলেজ করা হয়, স্যার যেটি একটু আগে বলেছেন। এবং খেয়াল করে দেখেন সেই সময় কলকাতায় শেরেবাংলা কেফুজুল হক ইসলামিয়া কলেজটি প্রতিষ্ঠা করেন যেন এই বাংলার ছাত্ররা এন্ট্রান্স পাস অর্থাৎ ম্যাট্রিকুলেশন শেষ করে যেন ওই বাংলায় গিয়ে কলেজে ভর্তির সুযোগ পায়। তখন কলকাতায় ছিল নামকরা কলেজ, যেরকম শেরেবাংলা পড়েছিলেন ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজে, এখানে ভর্তি হওয়া খুবই কঠিন একটি বিষয় ছিল। সেন্ট জেভিয়ার্স স্কুল কলেজ ছিল, সেখানে ভর্তি হওয়া খুব কঠিন ব্যাপার ছিল। তা হিন্দু কলেজ ছিল, সেই হিন্দু কলেজে হিন্দু অধ্যুষিত ছাত্ররাই বেশি পড়ালেখা করার সুযোগ পেত, কারণ তারা মেধাবী ছিল এবং তাদের আর্থিক সচ্ছলতাও মুসলমান ছাত্রদের তুলনায় অনেক বেশি ছিল। তো এমন একটি অবস্থায় এই ব্যাকগ্রাউন্ডে শেরেবাংলা সেই তার সময় ইসলামিয়া কলেজ চালু করেন এবং ইসলামিয়া কলেজ তৈরি করেছেন, নাম দিয়েছেন এমনভাবে এখানে কিছুটা সাম্প্রদায়িক শোনা যায়, কিন্তু সুযোগটি সৃষ্টি করে দিয়েছিলেন বাঙালি মুসলমান ছাত্রদের জন্য, যেন এখানে হিন্দুরা ডিসকারেজড ফিল করে টু গেট অ্যাডমিশন। তো এই ছিল, এবং উনি কিন্তু এই কাজটিও করেছিলেন। যেমন উনি যখন প্রধানমন্ত্রী তখন উনি চাকরির একটি আইনে এনেছিলেন, আইন করে নিয়ে এসেছিলেন বিষয়টিকে যে একজন হিন্দু গ্র্যাজুয়েট এবং একজন বাঙালি মুসলমান ম্যাট্রিক অথবা ইন্টারমিডিয়েটের কাছাকাছি পড়ালেখা থাকলে সে চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগটি পাবে। তো এই যে ডিসপ্যারিটি ছিল, একটা বৈষম্য ছিল, যে আজকে আমরা আমাদের বাংলাদেশেও বৈষম্য নিয়ে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, একটা অন্যরকম একটি ঘটনা ঘটে গেলো রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দেশে, যুগান্তকারী একটি ঘটনা ঘটলো। তার দেখেন সেই সময় কিন্তু এই ডিসপ্যারিটি ছিল, অর্থাৎ এই বৈষম্যতা ছিল, এবং এটা থেকে ডিপ্রাইভ যেন না হয় মুসলমান শিক্ষিত ছাত্র সমাজ, তার জন্য শেরেবাংলা কেফুজুল হক আইন করে ব্যবস্থা গ্রহণ করেছিলেন চাকরিতে সুপারিশ করার জন্য বা সুযোগ সৃষ্টির করার জন্য। তো এরকম অনেক যুগান্তকারী কাজ করেছেন তিনি। উনি কলকাতার প্রথম মুসলিম মেয়র ছিলেন নির্বাচিত, এবং কোনো বাঙালি মুসলমান এর আগে কলকাতা শহরের মেয়র হওয়ার যোগ্যতা অর্জন করেনি। আপনি একটু জাস্ট ভেবে দেখুন এখনকার সময়ের কথা চিন্তা করে, যে এপার বাংলার একজন ছাত্র ওখানে গিয়ে লেখাপড়া করে আইনজ্ঞ হয়ে রাজনীতি করে অল্প সময়ের ভিতরে মন্ত্রী হয়েছেন ব্রিটিশ ভারতে, সমগ্র বাঙালির প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তার আগে উনি 1935 সালে কলকাতার প্রথম নির্বাচিত মুসলিম মেয়র হিসেবে আবির্ভূত হন বিপুল জনপ্রিয় ভোটের মাধ্যমে। তখন কিন্তু ভোট হতো মেয়র নির্বাচনে, অর্থাৎ ব্রিটিশ সরকার সরাসরি নিযুক্ত করতো না বা প্রশাসক হিসাবে কাউকে নিযুক্তি করা হতো না। তো এইসব যুগান্তকারী ঘটনা উনি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রথম যে শিক্ষা, উচ্চশিক্ষার যে অগ্রযাত্রার যে প্রথম যে কি বলবো এটাকে, যে আমাদের যে মূল যে স্থাপনা, তার সূচনার লগ্নে ওনার অবদান রয়েছে। 1918 সাল থেকে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্বে উনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অর্থাৎ বঙ্গীয় আইন সভায় প্রায় 18 বার দাঁড়িয়ে শুধু ঢাকায় কেন একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা দরকার এবং প্রয়োজন তার সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিয়ে বক্তৃতা করেছেন। তো এই যে যুগান্তকারী ঘটনাগুলো ঘটেছে ওনার হাত ধরে, এবং উনি ইতিহাসের একটি মাইল ফলক স্থাপন করেছেন। আমি যে কথাটি বলতে চাই, যে অনেকে হয়তো অনুভব করেন না, কিন্তু এটাই বাস্তবতা যে বাঙালি জাতীয়তাবাদ যে জাতিসত্তার যে বিকাশ বা অগ্রযাত্রা বা সূচনা, তার হাত ধরেই উনি একটি বিল্ডিং ব্লক অথবা আপনার মাইল ফলক বা মাইলস্টোন স্থাপন করেছেন আমাদের এই দীর্ঘ সংগ্রামের অভিযাত্রায়। বাঙালি নিম্ন মধ্যবিত্ত সমাজ, কারণ তখন কিন্তু সকলে কিন্তু ডাউন ট্রডেন, মানে ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে কি একদম আপনার নিরুপায় একটি জনগোষ্ঠী, আর্থসামাজিকভাবে খুবই নিম্ন তাদের অবস্থান ছিল। এবং আজকে পার ক্যাপিটা ইনকাম আমরা ডলারে হিসাব করি, তখন রুপিতে বা ব্রিটিশ ভারতের সময় যেই মুদ্রার ছিল তার মানে খুব অত্যন্ত নিম্ন অবস্থানে ছিল।
সেই জায়গায় শিক্ষা বিস্তারের মাধ্যমে, জমির মালিকানা দেওয়ার মাধ্যমে, জমির সত্ত্ব দেওয়ার মাধ্যমে, প্রজাসত্ব আইন প্রণয়নের মাধ্যমে, ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে, ঋণ থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে নানান রকম যুগান্তকারী কাজ করে উনি কিন্তু একটা অভ্যুদয়ের সূচনা করেছেন। এবং স্বাধীনতার সোপান বলতে যদি আমরা আজকে কিছু বুঝি, কারণ আপনার স্বাধীনতার জন্য যে একটা মনন দরকার, মানসিকতা দরকার, একটা যে চেতনা দরকার, তার জন্য কিন্তু কিছু আপনার বিল্ডিং ব্লক দরকার। আমরা যেরকম আমাদের শরীরে গঠনের জন্য আমাদের আপনার অ্যামিনো অ্যাসিড দরকার হয় এবং প্রোটিন থেকে সাধারণত এসব এসে থাকে, তো এগুলোকে বলা হয় বিল্ডিং ব্লক, শরীরের গঠনে ভূমিকা রাখে। ঠিক সেরকম রাজনীতিতে এবং আর্থসামাজিক জায়গায় দাঁড়িয়ে শেরেবাংলা একজন মানে অবিস্মরণীয় নেতা হিসাবে এই বিল্ডিং ব্লকগুলো কিন্তু স্থাপন করে গেছেন।